বিপ্লব বলে উল্লাসে ফেটে যান এবং ইচ্ছে মতো তোপ দাগান। এক অধম পায়ে হেঁটে চলে, আরেকজন ঘোড়ার সাথে অধমের তরে চাবুক দাবায় নিষ্ঠুর কষাঘাতে। বিপ্লব বলে উৎফুল্লের ফেটে যান এবং পুনঃ পুনঃ নগ্ন তোপ দাগান। যদি অধমের ভাগ্য বদলে যায় তবুও চাবুকের তোপ হয় না সহায়। আইরিশ কবি ডব্লিউ.বি. ইয়েটসের কবিতা দ্য গ্রেট ডের বাংলা অনুবাদ ওই মহতি দিনে থেকে শুনছিলেন। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম। আজ আমাদের সাথে এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন দুজন জনপ্রিয় মানুষ, একজন পর্দার সামনের মানুষ এবং একজন পর্দার পেছনের মানুষ। আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা, চিত্রনাট্যকার, অভিনয়শিল্পী রিয়াজুল রিজু এবং আছেন জনপ্রিয় অভিনয়শিল্পী রিমু রোজা খন্দকার। চলুন কথা বলি তাদের সাথে। কেমন আছেন আপনারা? ভালো। এনটিভির স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই রিমু রোজা খন্দকারকে দিয়ে আসতে চাই যে আপনার মা একসময় অত্যন্ত জনপ্রিয় নায়িকা ছিলেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির, প্রিন্সেস টিনা খান। তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা তিনি, এবং হ্যাঁ বাচসাস উনি পেয়েছেন এবং ওনার নামে উপরেই একটি নাম দেখে ছবি তৈরি হয়েছে। তো মাকে কেমন দেখেছেন? মনে পড়ে মাকে? যতটুকু মনে পড়ে, আসলে অত বেশি মনে পড়ে না, ছায়া ছায়া যতটুকু মনে পড়ে। কারণ আমি অনেক ছোট ছিলাম 1989 সালে যেদিন মারা গেলেন। আমার মনে আছে যে যাওয়ার আগে আমাকে কপালে আলতো করে চুমু দিয়ে গিয়েছিল। তো ওটাতে আমার ঘুম ভেঙে গেছিলো। আমি আম্মুকে বলছিলাম যে আম্মু তুমি যেও না, আমাকে নিয়ে যাও। আম্মু বলছে তুমি ঘুমাই থাকো, আমি ঠিকঠাক মতো চলে আসবো। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স 5.5। 5.5, মানে মনে আছে আপনার এখনো? একটু একটু আছে। আর আমরা জানি উনি একটি নির্মম কি বলবো যে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন। তো আপনার পরিবারে আর কে কে আছেন, আমরা যদি ছোট্ট করে জানতে চাই? আমার পরিবারে আসলে আমার কেউ নেই। আমার বাবা ছিলেন, উনিও মারা গেছেন করোনাতে। আমার আসলে কেউ নেই, আমি একদমই একা। ও আচ্ছা। তো মানে একটা বিষয়ে আমরা দেখেছি যে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই সড়ক দুর্ঘটনায় অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। কেমন সন্দেহজনক মনে হয় না বিষয়টা? মাকে নিয়ে কখনো এরকম কিছু কি কাজ করে মনের মধ্যে, বা কখনো কিছু এমন কিছু শুনেছেন? একবার আমার অনেক কানে এসেছিল, আমি জানি না যে এটা ওয়ান কাইন্ড অফ মানে কিল্ড ছিল। কারণ আলমগীর কবির অনেক বড় নাম করা ডিরেক্টর ছিলেন। ওনার যে মানে খ্যাতি বা এটা অনেকে দেখতে পারেনি, ওনার পিছনে অনেক রকমের শত্রু ছিলেন, উনি বামপন্থী ঘরানার ছিলেন। তা আমি একবার শুনেছিলাম যে এটা একটা প্রি প্ল্যান্ড অ্যাক্সিডেন্ট ছিল। আই ডোন্ট নো, আসলে অনেক কিছু আসলে সমস্যার সমাধান হয় না, তো এটা একটা রহস্য থেকে গেছে। হ্যাঁ, আমরা কিন্তু অনেক বড় বড় চিত্রনায়ক এবং নায়িকাকেও এরকম রোড অ্যাক্সিডেন্টে বা অস্বাভাবিক মৃত্যুর হতে দেখেছি। তো রিয়াজুল রিজু, আপনি 2015 সালে আপনার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি বাপজানের বায়োস্কোপ, এবং আপনি এই ছবির জন্য 9টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে এই ছবিটি, এবং আপনি পেয়েছিলেন 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেরা চলচ্চিত্রকার এবং যৌথভাবে চিত্রনাট্য, আরেকটা ছিল প্রযোজক হিসেবে। জি। তো সেই ছবির নির্মাণের গল্পটা ছোট্ট করে একটু জানতে চাই আপনার কাছে আজকের অনুষ্ঠান শুরুতেই। ওই সময়টায় আমি এসিটিভিতে জব করতাম। আমি ওইখানে বেশ কয়েকটা প্রোগ্রাম করতাম, তার মধ্যে ইনভেস্টিগেটিভ ক্রাইম শো ছিল, পাশাপাশি আপনার একটা ডকুমেন্টারি প্রোগ্রাম ছিল চারপাশ। চারপাশ প্রোগ্রামটা বেশ জনপ্রিয় ছিল এবং বিভিন্ন পেশাজীবীদের নিয়ে আমি এই কাজটা করতাম। আচ্ছা। বাংলাদেশের খুব প্রত্যন্ত অঞ্চল থেকে যে সমস্ত পেশাগুলি বেশ হারিয়ে যাওয়ার পথে, পুরনো আমাদের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, তো এরকম একজন মানুষকে পেয়েছিলাম আমি, বায়োস্কোপালা, যে সর্বশেষ ছিল ওই সময় রানিং, মানে অনেক দীর্ঘ সময় সে, এখন তো হয় সিজনাল হয়। কোথায় পেয়েছিলেন তাকে? এটাকে পেয়েছিলাম আমি সিরাজগঞ্জের একটা চরে। ওই ডকুমেন্টারিটা করতে গিয়ে প্রথম আমার মাথায় কনসেপ্টটা আসে যে আমি এই চর এবং এই বায়োস্কোপালা নিয়ে একটা চলচ্চিত্র নির্মাণ করব। এরপরের থেকে আসলে জার্নিটা শুরু হয়। এরপরে আমার পাশে রয়্যাল মোটরসের মালিক দাঁড়িয়েছে, আমার চাচা দাঁড়িয়েছে, আমার পূর্বাচলের একটা প্লট ছিল, ওই প্লটটা বিক্রি করে আমি ফান্ড রেইজ করে দেন আমি আস্তে আস্তে করে চলচ্চিত্রটা নির্মাণ শেষ করি। এবং এই ছবিটি মুক্তি পাওয়ার পর কিন্তু এক ধরনের জটিলতা হয়েছিল এবং খুব বেশি দিন এটা হলে চলেনি। সে কারণটা আসলে কি ছিল?
এটা ওই সময়ে আমার যতটুকু ইনফরমেশন আসছে অথবা আমি যতটুকু জানি যে আমাদের তো সব জায়গায় একটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের জায়গাটায় যারা এই যে প্রজেক্টর ভাড়া দেওয়ার একটা ঝামেলা আছে, দীর্ঘদিন যাবৎ ইন্ডাস্ট্রিটাকে দখলদারিত্বের একটা ব্যাপার, এটা তো আর চর দখলের মতো সীমানা গেড়ে হয় না, এটা একটা ইন্টেলেকচুয়াল ফাইট হয় এবং সেইখানে কমিউনিকেশন অথবা ফান্ডের একটা ব্যাপার থাকে। তো ওই জায়গাটাতে দেখা গেছে যে আমি তো মফস্বল শহরে বেড়ে ওঠা ছেলে, জি, টাঙ্গাইলে। তো সেইখান থেকে এসে হঠাৎ করে একটা চলচ্চিত্র বানালাম, আমি কাউকে ঠিক মতো চিনি না, কোনো টেলিভিশনের মালিক অথবা মানে আমার সাথে আসলে ওইভাবে কারোর সাথে পরিচয়টা বা যোগাযোগটাই হয়ে ওঠে নাই। আমি জাস্ট আমার মনের আবেগে একটা চলচ্চিত্র বানিয়েছি, আমার মতো করে বানিয়েছি। এটা কতটুকু ভালো হয়েছে খারাপ হয়েছে এটা আসলে দর্শকরা বলতে পারবে যারা চলচ্চিত্রটি দেখেছে। তো এর পরবর্তীতে গিয়ে রিলিজের টাইমটাই আমি অনেক ধরনের প্রবলেম ফেস করি। ব্যানার পোস্টার কতদিন ছিল এটা হলে? খুব বেশি দিন ছিল না, বেশিরভাগ হলেই হচ্ছে রাতে পোস্টার লাগাইছে, লাগানোর পরেই পোস্টার ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে বেশ কিছুদিন চলেছিল, 3-4 দিন। এরপরে যেমন আমাদের একটা প্রতিষ্ঠিত প্রোডাকশন হাউসের আরেকটা চলচ্চিত্র ছিল, ওনার চলচ্চিত্রটা দেখা গেছে যে তারপরের দিন থেকেই চলছে। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে একটা সিন্ডিকেশনের মধ্যেই পড়েছিল এই গল্পটা, এবং তার ঠিক 2 বছর পর 2017 সালে 40তম জাতীয় চলচ্চিত্র আপনার যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে এটি 9টি পুরস্কার লাভ করে। জি। তো এরকম একটি বিতর্ক শোনা যায় আপনাকে নিয়ে, যারা অনেকেই বলেন যে সেই সময় আপনি লাইক লবিং করে এই ধরনের একটি ছবি এবং এতগুলো পুরস্কার বাগিয়েছেন, সেটা আসলে সেই বিষয়ে আপনার বক্তব্য কি? এইটা তো তাহলে তো আমি অনেক পাওয়ারফুল, আমার তো আসলে মানে আমি তো অনেক পাওয়ারফুল মানুষ যে এত বড় বড় মানে প্রযোজক, পরিচালক অথবা বড় বড় প্রোডাকশন হাউস, টেলিভিশনের মালিক, তাদের ওভারটেক করে আমি লবিং করে জাতীয় পুরস্কার পেয়েছি। এটা তো আমার অনেক কোয়ালিটি ভালো। রিমু রোজা খন্দকার কাছে যদি আসতে চাই যে আপনি প্রচুর কাজ করেন টেলিভিশন, নাটকে এবং ফিল্মেও কাজ করেছেন। তো আপনি সম্প্রতি মালদ্বীপ ঘুরে এলেন, তো হঠাৎ করে এই কাজের ব্যস্ততার মধ্যে কিভাবে সময় করতে পারলেন বা কেন গেলেন সেখানে? আমি জানি না, আপনি আমাকে প্রথম থেকে যদি ফলো করেন আপনি দেখবেন যে প্রত্যেক বছরই আমি কোথাও না কোথাও ঘুরতে যাই, যতটুকু আমার অ্যাবিলিটির মধ্যে আছে। তো এবার যদি আমার ইন্ডিয়ার কাশ্মীরে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমাদের ভিসা দেয়নি, ভিসা বন্ধ আছে। তো হচ্ছে আমি মালদ্বীপ গিয়েছি যে আমার যে ঘুরতে হবে, এবং অনেক সস্তা প্যাকেজ নিয়েছি আমি। এটা হচ্ছে আমি একটা কোম্পানির সাথে 2 মাসের কন্ট্রাক্টে ছিলাম, আমাদের লাইভ করে দেওয়া, এটা আমি করেছি। ওরা আমাকে 1.5 লক্ষ টাকা একটা গিফট দিয়েছে, মানে আমি বলেছি কোনো স্যালারি লাগবে না, আপনি আমার গিফট দেবেন একটা। আর বাকি টাকাটা আমি পেয়েছি হচ্ছে আমার ফেসবুকের রিলসের মাধ্যমে, আমি টাকা পেয়েছিলাম 70,000। ওই টাকাটা দিয়ে আমি আসলে আমাকে নিজেকে নিজে ট্রিট করে দিয়েছি। না, এটা অবশ্যই দরকার আছে, এক ধরনের রিলিফ। তো মানে কাজের ফাঁকে বাপ থাকে, ভাই বোন থাকে, হাজবেন্ড থাকে, সবাই থাকে, ঘুরতে নিয়ে যায়, আমার কেউ নাই ভাই, আমার নিজে টাকা দিয়ে আমি নিজে কষ্ট করে যাই ভাই। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা খুব ভালো ব্যাপার। এবং আপনি অভিনয়ের পাশাপাশি মানে ভেরি রিসেন্ট আপনি একটা কাপড়ের বিজনেস করছেন অনলাইনে করেছি ভাইয়া। এখন যে সিন্ডিকেটের মধ্যে আমি পড়ে গেছি, আপনারা অনেকেই বলে রিমোট টিভি খুললে দেখা যায়, এখন আর দেখা যাচ্ছে না। অনেকেই বলছে কি ব্যাপার আপু, আপনি কি অভিনয় করছেন না, দেখছি না। আমি বলছি না ভাই, ডাকে না, অভিনয় মনে পারি না, নাহলে সবকিছুর একটা এক্সপায়ারি ডেট থাকে, হয়তো আমি এক্সপায়ার হয়ে গেছি। আপনার পেজের নাম কি? আমার পেজের নাম ARM বিউটি ভাইবস, মেয়েদের ক্লদিং ব্র্যান্ড। এখন আপাতত মেয়েদের ড্রেস দিয়ে শুরু করেছি, ইনশাআল্লাহ আরো ইচ্ছা আছে আরো অনেক বড় পরিসরে অনেক কিছু করার। জি জি নিশ্চয়ই। তো আমরা রিয়াজুল ইজুর কাছে যদি আসি, যে বাপজানের বায়োস্কোপের এত এত আমি কি বলবো, যে মানে বিশাল সফলতার পর, মানে 9টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের পর আপনার পরবর্তী যে ছবি আমরা দেখতে পাইনি, সেটা কেন দেখতে পাইনি আসলে? আসলে এটা ব্যাক টু ব্যাক আমি অনেকবার চেষ্টা করেছি, অনুদানে জমা দিয়েছি। আমার একটা ড্রিম প্রজেক্ট ছিল কাঙাল হরিনাথ মজুমদারকে নিয়ে, চলচ্চিত্রটির নাম ছিল হচ্ছে কাঙাল, যেটা আমি প্রায় 2-3 বছর ধরে আমি আর মাসুম ভাই মিলে গবেষণা করে স্ক্রিপ্টটা একটা ডেভেলপ করার, মাসুম রেজা ভাইয়ের সাথে। হ্যাঁ, তো এরপরে অনুদানে আমি পর্যন্ত 7বার জমা দিয়েছি, কিন্তু আমাকে অনুদান দেয়নি অথবা যোগ্য মনে করে। তার মানে ওই যে বিতর্কটা ছিল আপনাকে নিয়ে, যে আপনি আওয়ামী লীগের আমলে সুবিধা নিয়েছেন, তার মানে এটা মিথ্যা। পরপর 7বার আপনি জমা দেওয়ার পরও আপনি পাননি, মানে কি মনে হয় কেন পাননি? আমি আসলে জানি না কেন পাইনি, হয়তো আমি গুড লিস্টে ছিলাম না। যেহেতু আমি ক্রাইম শো করতাম,
আমার তো আসলে গভর্নমেন্টের এগেনস্টে অনেক ধরনের কাজ করতে হয়েছে আমাদের এগেনস্টে। জি, তো সেই জায়গা থেকে হয়তো আমি একটা ব্ল্যাক লিস্টে ছিলাম, আমি হয়তো গুড লিস্টে ছিলাম না। আমাদের আশফাক নিপুণ ভাইকেও কিন্তু সবচেয়ে ব্ল্যাক লিস্টে রাখা বেশি উচিত ছিল, তো আজকে থেকে বলতেছে না। উনি যখন মহানগর বানাচ্ছে প্রচুর কিন্তু উনি বলছে যে অনেক কিছু ফেস করছি উনি, কিন্তু সে কিন্তু ঠিকই তাহলে আমরা পরবর্তী ছবি কবে নাগাদ দেখতে পাবো? পরবর্তী চলচ্চিত্র ইনশাল্লাহ আমি আসলে আমার ক্যারিয়ারটা শুরু করেছিলাম প্রযোজক পরিচালক হিসেবে। জি, তো মানুষকে কনভিন্স করে প্রেজেন্টেশন দিয়ে একটা কাজ করা আমি হয়তো ওইভাবে বুঝাতে পারি না, যে কারণে আমি সবসময় একটা কর্পোরেট কমিউনিকেশনে একটা গ্যাপে থাকি। আচ্ছা, হ্যাঁ, আর আর্টিস্টদের কাজ তো আসলে এটা নাও, এটার জন্য আসলে একটা প্রপার হাউস থাকে, তারা তাদের মতো করে জিনিসটা মেনটেন করে। লাইক আপনার বাপজানের বায়োস্কোপ তো একেবারে নিজস্ব অর্থায়ন আপনি করেছিলেন, তো সেটার মানে অর্থ কি উঠেছিল সেই সময়? না, ওই সময়ে আমি 60% টাকার মতো রিকভারি করতে পেরেছিলাম। এটা প্রায় 70 আপ ফেস্টিভ্যালে গিয়েছিল। আচ্ছা, তো ফেস্টিভ্যালগুলো থেকে কিছু রেভিনিউ কালেক্ট করেছি, টেলিভিশন রাইট বিক্রি করে বিটিভিতে বেশ কয়েকবার চালানো, তারপরে এয়ারলাইন্সে সেল করেছিলাম। তো এভাবে কিছু অনলাইন প্ল্যাটফর্মে কি পাওয়া যায় এই ছবিটা? এটা ইগল মিউজিক, আসলে ওই সময় ডিজিটাল প্ল্যাটফর্মগুলি খুব একটা ডেভেলপ হয়নি এবং ভালো রেভিনিউ আমি ওইখান থেকে পাইনি। এখন যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে অনেক ধরনের কাজ হচ্ছে, এখন তো আপনি মানে চেষ্টা করতে পারেন। আসলে এই জায়গাটাতেও একটা কর্পোরেট একটা বলয় মানে আমরা দেখি আর মানে সিন্ডিকেশনের কথা বলছি। সিন্ডিকেশনের ব্যাপারটা এখানেও হচ্ছে যে আমাদের দেশের সবচেয়ে বড় যেটা ঝামেলা, সবচেয়ে যেটা প্রবলেম, সেটা হচ্ছে যে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জায়গাটা খুব দুর্বল। সেটা টেলিভিশনে বলেন, চলচ্চিত্রে বলেন, অথবা প্রপার অ্যাটেনশন দেওয়ার জায়গাটা খুব বাজে। তো আমি যদি একটু ইন্টারাপ্ট করে একটা কথা বলি, যে আমাদের দেশে হয়েছে কি, রাইট চেয়ার বাট রং পারসন ইজ দেয়ার, এটা হচ্ছে প্রবলেম, সবচেয়ে বড় কথা। যার কারণে যখন একটা মানুষকে আপনি কিছু মানে পুরস্কার দিবেন বা সম্মান করবেন, আপনি চিন্তা করেন না যে লোকটার ব্যাকগ্রাউন্ডটা জানি আমরা, তার মানে প্রপার সিস্টেমটা ওয়ার্ক করছে সিস্টেম না। ওয়ার্কটা হচ্ছে না কিন্তু। রাইট। জি, আপনি বলছিলেন। মানে খুব উদ্ধত শোনা যায় কথাটা, তারপরে আমি একটু একটা ইতিহাস টেনে বলি আর কি। যেমন আমাদের আমরা যারা আর্ট কালচারে কাজ করি, এদের সবার প্রিয় সত্যজিৎ রায়, উনি যেমন প্রথম চলচ্চিত্রে নিজেকে প্রুভ করার পরে তার 37টা চলচ্চিত্রের কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অর্থায়নে করা, মানে গভর্নমেন্ট শিল্পীদের কাছে চলে যাচ্ছে, রাষ্ট্র এগিয়ে আসছে। রাষ্ট্র এগিয়ে আসছে। তো এই রাষ্ট্র এগিয়ে আসার বিষয়টা, এই পলিসিটা আমাদের দেশে আসলে ডেভেলপ হয়নি। আমাদের আসাদুজ্জামান নূর ভাই ছিল, ওনার তো হচ্ছে আমাদের সাথে কোনো কমিউনিকেশনই ছিল না, মানে আমাদের এটার কি সবচেয়ে বড় দরকার। জ্বলন্ত উদাহরণ আমি আছি। আমাদের মোস্তফা সরোয়ার ফারুকী ভাই, সে জানেও না যে রিয়াজুল রিজু নামের একজন ফিল্ম মেকার আহত জুলাইয়ে। তো এই আমি যে যে হসপিটালে বিষয়গুলো, গেছিলাম না ভাই, সবাই তো নিউজ করছে, পুরো ভাইরাল হয়ে গেছিল। অনেকে বলে কি তাই হসপিটালে ছিলা, মানে ভাবটা এরকম যে জানলে মানে তুমি অপরাধ, জানা তো অপরাধ না রে ভাই। তুমি আমরা একটা জায়গায় কাজ করি, কয়টা মানুষ আমরা, এই কয়টা মানুষের খোঁজ খবর আমরা নিতে পারি না? আমরা ফেসবুকে, ভাই যদি কিছু মনে না করো, তোমার কথা ইন্টারাপ্ট করলাম, যে কেউ অসুস্থ হয়েছে, এটাও আমরা গেটুল সুন লিখবো বা ইন্না লিল্লাহ অনিল্লাহ রাজিউন লিখবো, এটাও দেখবে যে কি ক্যাটাগরি, এটা কি আমার মধ্যে পড়ছে নাকি, আমার লেভেলের কিনা। কারণ বার্থডে হচ্ছে, এখানে উইশ করবে, দেখবে কি আমার লেভেলের কিনা, বা সে কি ওই টাইপের আর্টিস্ট কিনা। রাইট। আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে রিয়াজুল রিজুকে নতুন করে প্রমাণ করতে হবে সে একজন ভালো ফিল্ম মেকার। 9টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পরেও এটা খুবই দুঃখজনক। সেটা আমি আসলে বলতে পারবো না যে আমাদের এই জায়গায় পলিসি মেকিংটা, যদি আমাদের কনস্টিটিউশনাল লর কথা বলি, খুব বেশি ডেভেলপ হয়নি ব্রিটিশ ল প্রণয়ন হওয়ার পরে। তো আমাদের সাংস্কৃতিক বিপ্লবের জন্য সবার আগে হচ্ছে আমাদের এই কনস্টিটিউশনাল লটা ডেভেলপ হওয়া দরকার, যেটা সাংস্কৃতিক বান্ধব হবে। কারণ একটি রাষ্ট্রের সর্বোচ্চ ব্র্যান্ডিং এর জায়গা হচ্ছে গণমাধ্যম, এবং গণমাধ্যমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ফিল্ম। গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী জায়গাটা হচ্ছে যেটা দিয়ে ন্যাশনাল ব্র্যান্ডিংটা অনেক বেশি করা যায় এবং দীর্ঘমেয়াদী ভাবে করা যায়, সাস্টেনেবল জায়গা। এবং ওয়ার্ল্ড কমিউনিকেশনে চলচ্চিত্র দিয়ে একটা দেশের কালচার যেভাবে পোর্ট্রেট করা যায়, যেভাবে কানেক্ট করা যায়, এটা অন্য কিছু দিয়ে আসলে আমার মনে হয় না যে এত শক্তিশালী গণমাধ্যমের আর কোনো লিঙ্ক আছে। তো এই জায়গাটাতে আমার মানে আমি খুব আশা করি যে আমি আমার জীবন দশা এটা দেখে যেতে পারি, এটা আমার আশা আর কি। তবে ভাইয়া আমি যেটা বলি যে আমাদের শিল্পীদের
রাজনীতি করা উচিত না, করলে তোমাদের মনে মনে আছে ঠিক আছে, কারণ এই সরকার আসলে অমুককে ব্ল্যাক লিস্ট করে দেয়, অমুক সরকার আসলে, এটা তো আসলে উচিত না ভাইয়া। হ্যাঁ, না আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আপনি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন এবং আপনি অত্যন্ত সরব ছিলেন। বৈষম্য বিরোধী শুধু না ভাইয়া, আমি 2018 সালে যখন নিরাপদ সড়ক চাই যখন নিয়ে আন্দোলন হলো, তখনও কিন্তু আমি আওয়াজ তুলেছি, বিকজ আমার আম্মা কিন্তু মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। তো আমি কিন্তু তখন আমি অ্যাক্টিভ ছিলাম। আমি এটা যারটা ভালো, যার যেটা ভালো করে সেটা আমি সবসময় ভালো বলি, যার যেটা খারাপ সেটা আমি সবসময় খারাপ বলি। এতে যদি মনে করেন যে আর আপনি আমি কলিগ ভাই, আমি হয়তো আমার সরকারের একটা জিনিস পছন্দ হচ্ছে না, নাই হতে পারে, আপনি তো আমাকে নিয়ে পোস্ট দিতে পারেন না ভাই, এই রিমো তুমি তো এই সরকার থেকে সুবিধা নিচ্ছ, সুবিধা কে নেয় নাই? যখন 16 বছর একটা সরকার থাকে, তখন আপনি যদি বলেন যে আমি এই জায়গা থেকে ডিসকাউন্ট পাইছি, তাহলে কি সরকার যদি আমাকে দিয়ে থাকলে আমি পাইছি, তাহলে সরকার, তাহলে আওয়ামী লীগ সরকার ছিল আমি পাইছি, তাহলে তার মানে তো এও না যে সরকারের ভুল ধরা যাবে না, ভুল ধরা যাবে না, অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকতে হবে। কারণ আমাদের অনেক বড় বড় মানুষ চুপ ছিলেন, এখন কিনা আমরা কেউ মারা গেলে তাদের দেখে খুব সরব হতে, কিন্তু তখন যে এত মানুষজন মারা গেছে, এত পুলিশ থেকে আরম্ভ করে আমাদের ছাত্র, নিরীহ ছাত্র মারা গেছে, অনেক লোকজন মারা গেছে। তো আমি যখন ফেসবুকে পোস্ট দিতাম, আমাকে আমাদের যেমন শেখ মিলি আপু ছিলেন, শেখ হাসিনার ফুফাতো বোন ছিলেন, এবং আমার ভারতের সিনেমা সিনিয়র আপু ছিলেন, এবং আমাদের অভিনেত্রীদের মধ্যে অনেক পপুলার, সে অনেকের কাছের মনে ছিলেন শেখ মিলি আপা। কিছু হলেই সে আমাকে একটু ফোন দিত, এই তুই এগুলা লিখতেছিস, তুই এন্টি আওয়ামী লীগ করিস, এখনই তোর নাম আমি উঠাচ্ছি না। এই ধরনের থ্রেটও পেয়েছি, এরকম থ্রেট আমি পেয়েছি, আমাদের অনেক কলিগরা ফোন দিয়েছে, এগুলো করো না, তুমি নর্মাল আর্টিস্ট, সবার কাছে ভালো থাকো, তোমার কেউ নাই, তুমি চুপচাপ কেন বিতর্ক করতে যাও, তোমাকে আমরা সবাই ভালোবাসি, তুমি তোমার কি লাগবে আমাদের বইলো। জি জি জি। এই তো রিয়াজুল রিজিব, জুলাই আন্দোলনের সময় আপনি টাঙ্গাইলে অবস্থান করছিলেন এবং আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন, আমি একটু সেই সময়ের গল্পটা একটু শুনতে চাই আপনার মুখ থেকে ছোট্ট করে। জুলাই আন্দোলনের শুরুর দিকটায় আমি আসলে খুবই নীরব ছিলাম। মাঝামাঝি সময় এসে আসলে আমরা তো মানবিক অনেক আর্টিস্টরা, তো আসলে অন্ধভাবে আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন কেন যেন করতে পারি না, এটা হয়তো আমাদের ঈশ্বর বানিয়েছে এরকম ভাবে। আমরা একটু প্রগতিশীল অথবা আমাদের চিন্তা চেতনা, রুচি, দর্শন একটু 8-10টা মানুষের গণমানুষের মতো না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার বাসার পাশেই হচ্ছে জেলা আওয়ামী লীগের সভাপতির বাসা, পাশে হচ্ছে প্যানেল মেয়রের বাসা। তো ওইটার মাঝখান দিয়ে বের হয়ে এসে আমি লোকালি একটা পোর্টাল ডেভেলপ করার চেষ্টা করতেছি, যেটাই আমি নিউজ কালেকশন করার চেষ্টা করছি। টাঙ্গাইল কোন জায়গাটার কথা বলছেন আপনি? এটা টাঙ্গাইল শহরের কথা বলছি। তো সেই সময়টায় আপনাদের এনটিভির জেলা প্রতিনিধি মহব্বত হোসেন, তারপরে আমার একটা সারাউন্ডিং সার্কেল আছে যারা বয়সে আমার সিনিয়র, কিন্তু ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা, একসাথে হয়তো ফুটবল খেলেছি, করেছি, উনি আমার দেশেরও জেলা প্রতিনিধি। তো আমাদের একটা সার্কেল, আমরা এই সময়টায় আন্দোলন করেছিলাম, আন্দোলনে খুব সরব ছিলাম। তো এর মাঝে আমি প্রেস ক্লাবের ওই পাশে যখন এই নিউজ কাভারেজের এই জায়গাটায় কাজ করার জন্য ছিলাম, তখন ওই শটগানের যে স্পিনটারের গুলি, শটগান তো একটা সাডেন টাইম পরে গিয়ে ইচ্ছাকৃতভাবে করেছিল নাকি অ্যাক্সিডেন্টালি আসছিল? না, এটা তো ওরা তো ফায়ারটা করছে যে একদম ওপেন আন্দোলনকারীদের উপরে। তখন তো আমরা মিছিলে এবং হচ্ছে ইয়েতে, আর আমাদের তো জনসমুদ্র তৈরি হয়েছে অনেক, দেখা যায় না যে ওই যারা কট্টর আওয়ামী লীগ তারা এটাকে নানান ভিন্ন খাতে, যে সবাই যে চুপ করেছিল তাও কিন্তু না, যাদের খারাপ লাগছে তারা বলছে। যেমন আমি তোমারটা বললে পরে আমি বলবো যে আমি কেন এই আন্দোলনের সাথে শরীক হয়েছিলাম, অবশ্যই শেষ করব। তো ওই জায়গা থেকে যেটা হয়েছে যে আমরা খুব সরব ছিলাম, আমাদের 10-12 জনের একটা টিম ছিল, যারা আমাদের আসলে বিষয়টা খারাপ লেগেছে যে এরকম ছোট ছোট বাচ্চা, আমি আমার দেশে আমার রাষ্ট্রে বসে আন্দোলন করব, আমি এনটিভি পছন্দ নাই করতে পারি, এনটিভির প্রোগ্রাম আমার ভালো নাই লাগতে পারে, তাই বলে তো এনটিভি আমাকে গুলি করতে পারে না। তো এইটা একটা মানুষের আসলে মানে মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের নামা। ওই জায়গা থেকে মানে 4 তারিখে আমি আহত হই। কোথায় গুলিবিদ্ধ হয়েছে? আমার অনেকগুলি গুলি লেগেছিল, প্রায় 10-12টা, ওই যে স্পিনটারের ছোট ছোট বুলেটগুলি। এটা মাথার থেকে শুরু করে মানে জাস্ট হচ্ছে আমি এইভাবে করছি বডিলি, জাস্ট এইখান থেকে লাগছে আর কি, এইখান থেকে মাথার থেকে লেগে এই পর্যন্ত। এই গুলিগুলো হচ্ছে ঢুকে আরেক দিকে চলে যায়, কেটে কেটে বের করতে হয় আর কি। তো এদিকে সদর হাসপাতালে যাওয়ার পরে ওনারা ট্রিটমেন্ট করবে না, উপর থেকে নির্দেশ আছে যে মানে এগুলো পুলিশ কেস।
তো আমি গিয়ে বার্গেনিং করলাম যে আমি তো একজন সংবাদকর্মী, আমি তো এটা পরে বুঝবো যে আপনি তো ট্রিটমেন্টটা করবেন। আমার সাথে আরো কিছু স্টুডেন্ট ছিল, ওদেরও ট্রিটমেন্ট করার ব্যবস্থা করলাম। তো বিষয়গুলো খুব বেশি অমানবিক হয়েছে। এবং কতদিন লাগলো আপনার সেরে উঠতে? মাসখানেক লেগেছে। এবং সরকারি কোনো সাহায্য বা পৃষ্ঠপোষকতা না, পেয়েছিলেন? ওরকম কোনো সাহায্য পৃষ্ঠপোষকতা আমি পাইনি। এই আশায় তো আসলে কোনো কিছু করিনি, মানে এটা তো মানে তারপরও অনেক মানুষ আছে না যে একটু হেল্প পাইছে কিনা বা কিছু, মানে আপনি মানে আহতদের মধ্যে লিস্টে তো ছিলেন? হ্যাঁ, আপনি? লিস্টে এবং আপনার হয়েছে তো মানে মানে সরকারি খাতায় আপনার নাম উঠেছে? হ্যাঁ, ওই জুলাই যোদ্ধার কার্ডটা আমার হয়েছে, স্বাস্থ্য কার্ড যেটা। একবার হচ্ছে ডিসি অফিস থেকে ছোট একটা সম্মানী করেছিল, ওটা হচ্ছে ওই তারুণ্যের উৎসবের একটা ফান্ডের থেকে, ওইখান থেকে হচ্ছে আমাদের সদরের এবং জেলার যারা আছে তাদের করা হয়েছিল, মানে আর্থিক সহযোগিতা করা হয়েছিল? ঠিক সহযোগিতা ওইরকম না, মানে একটা সম্মানী করেছিল আর কি। এটা খুবই ক্ষুদ্র একটা বিষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তাদেরকে সরকারিভাবে ফ্ল্যাট দেওয়ার বা এরকম থাকার জায়গার একটা বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে। আপনি কি সেটা মানে শুনেছেন? হ্যাঁ, এটা আমি নিউজে দেখেছি। তবে আমার যেটা মনে হয় যে দেশে অনেক উদ্যোক্তা প্রয়োজন। আমরা আমাদের ফার্স্ট জেনারেশন থেকে আমরা হচ্ছে মানে এটাকে কি বলে যে মিডিয়া বিজনেসটা করতেছি আমরা, হচ্ছে বাইরের প্রোডাক্ট এনে আমাদের দেশে বিক্রি করতেছি। তো আমাদের দেশে এন্টারপ্রেনার তৈরি হচ্ছে না। তো এই যে জুলাই যোদ্ধা যারা আছে, এদের যদি এন্টারপ্রেনার হিসেবে করা হয়, এরা এখন সাহসী অথবা এরা স্পিডি, যে স্পিডটা অনেকে হারিয়ে ফেলেছে, অনেকের হয়তো ওই স্পিডটা নেই। এই আন্দোলনে আসলে এভাবে চোখ রাঙিয়ে এরকম একটা ব্যাটালিয়নের সামনে দাঁড়াইতে অনেক বড় বুকের পাটা লাগছে। অবশ্যই তো এই মানে এটা দিতেই পারে একটা রাষ্ট্র, একটা শিল্পী অথবা যোদ্ধাদের একটা সম্মানী, সেটা বিষয় না। কিন্তু আমার মনে হয় যে এদের উদ্যোক্তা তৈরি করার জন্য বেশি, মানে যার যে মেধাটা আছে, এটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এবং ভালো কাজে এদের আসলে লাগানো উচিত। একটা জিনিস আমার খারাপ লাগছে, একটা ছেলে যে কিছুদিন আগে মারা গেল, 9টা মাস সে বুলেট নিয়ে মারা গেছে, ওকে বলে কোনো পৃষ্ঠপোষকতা করা হয় নাই ছেলেটাকে কোনো। অথচ এত মানুষ, যেই আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল এবং রাষ্ট্রের প্রায় সমস্ত সেক্টরে এক ধরনের সংস্কারের কথা আমরা শুনি। তো আমি রিমু রোজার খন্দকারের কাছে জানতে চাইবো যে এই যে আমাদের যে সাংস্কৃতিক আন্দোলন, বা আমি যদি স্পেসিফিকলি বলি যে টেলিভিশন ইন্ডাস্ট্রির সংস্কার নিয়ে কি ধরনের আপনি দেখতে পাচ্ছেন, বা আদৌ কি কোনো সংস্কার হয়েছে, বা না হলে কি ধরনের সংস্কার হওয়া দরকার? কোনো সংস্কারই হয় নাই, যেমন ছিল তেমনই চলছে। এখন আমি বলবো যে আমি খালি বলবো যে হচ্ছে আমি চাই না শিল্পীদের মধ্যে কোনো রাজনৈতিক বিভাজন করতে, কিন্তু যখন আপনি নিজে নিজেই করবেন যে আমি অমুক দলের, তখন আপনি তাকে কি বলবেন বলেন? তখন তো আপনাকে বলতে হবে যে আপনি এটা, যেমন আমি প্রতিবাদ করতে গিয়েছি, বিকজ আমি আপনাকে একটু আমি এটার ব্যাকড্রপটা বলি যে আমার আব্বা কিন্তু আর্মিতে ছিলেন, প্লাস আমার আব্বা মুক্তিযোদ্ধা ছিলেন। এটা সত্যি কথা। আমার আব্বু আমার জন্য জীবনে কিছু করে যান না, কিন্তু একটা কাজ আমাকে করেছিল যে আমাকে, তাকে নিয়ে আমি গিয়েছিলাম কুমিল্লাতে, যেখানে কিনা উনি ওখান থেকে যে রেজিমেন্ট থেকে উনি মুক্তিযুদ্ধ করেছিলেন, যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমার আব্বু আমাকে নিয়ে গেছিল। আমি আব্বুকে বললাম যে আব্বু আমার তো ইন্টারমিডিয়েট করে আসলাম, তো আমি তো জানি যে কোটা আছে এরকম একটা, হয় আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো, একটু কোটা যদি থাকে, তোমার সনদ যদি থাকে, আমি শুনছি তখন, বা আমি বিসিএস যদি দিতে চাই আমার একটা কোটা লাগবে। আমি অনেক মেধাবী তা কিন্তু না। তা আমার আব্বুকে আমি অনেক করে নিয়ে গেছি। আমার আব্বুকে সত্যি একদম পুরো না করে দিছে যে আপনাদের এখন যা যা ছিল সব দেওয়া হয়ে গেছে। কেন না করে দিয়েছিল? দিয়েছে বিকজ ওনাকে অত এলিজিবল মনে করেন নাই, বা সে ওরকম হয়তো কিছু করেন নাই, বা তার ওরকম ভূমিকা ছিল না। আমাকে আব্বুকে জিজ্ঞেস করছে আপনি কয়টা গুলি খেয়েছেন, আমার আব্বু পায়ে দেখাইছিল যে তার গুলির দাগ আছে। আমার আব্বু কিন্তু একটু হাঁটতো, একটু পায়ে একটু করে লাঠি নিয়ে হাঁটতো। তো বলে কি যে না এগুলো এখন এগুলো হবে, ভেরিফাই হবে না, ভেরিফাই আমরা করতে পারবো না। অলরেডি সব যারা যারা ছিলেন মুক্তিযোদ্ধা সবাইকে সনদ দেওয়া হয়ে গেছে, এখন কেউ এসে বললে তো আর হবে না। আর হলো এটা আপনি পরে যোগাযোগ করেন। আচ্ছা, পরে আরো 2বার যোগাযোগ করেছিল, 2বারই তাকে ডিক্লাইন করে দেওয়া হয়েছে। আপনার একেবারে 16 বছরের আমি বলবো যে অভিনয়ের ক্যারিয়ার 17 চলছে। তো আপনি আমাদের ইন্ডাস্ট্রিতে কি ধরনের বৈষম্য দেখতে পান, এবং কি ধরনের আপনার আকাঙ্ক্ষা থাকবে আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য, আপনি যদি ছোট্ট করে একটু বলেন। আমি চাবো যে ভাই আমরা বৈষম্য বিরোধী চাই সবকিছুতে। আমরা শিল্পী, আমরা সবার কাছে গ্রহণযোগ্য হব শিল্পী হিসাবে। এখানে কে আপার ক্লাস, কে ইউটিউবের কাজ করে, কে টেলিভিশনের কাজ করে, কে ওয়েব ফিল্ম করে, ক্লাসিফিকেশন চাই না। তেমন আমাদের শিল্প মানে অভিনয় শিল্পীকে বা আমাদের পেশাটাকে এখনো রাষ্ট্রীয়করণ করা হয়নি। আমি চাই এটা আগে দরকার।
এটা আগে দরকার যে আমাদের একটা নিজস্ব একটা পেশা, যে অনেকে বলেন যে অভিনয় করেন আর কি করেন, আপনার ইনকাম সোর্স কি, এটা যাতে কেউ বলতে না পারে, এটা যে একটা পেশা, অভিনয়কে পেশা হিসেবে স্বীকৃতি হ্যাঁ দেয়া। স্বীকৃতি দেওয়া, এবং হচ্ছে আমাদের একটা যাতে লেখা থাকে যে আপনি কি আদার্স না, আমরা আর্টিস্ট, এটা যেন থাকে, এটা চাই। আর হচ্ছে চাই যে আমাদের সবারই মতাদর্শ থাকতে পারে, ভালো লাগা থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, কিন্তু আমরা ওপেনলি কিছু না করি, যেটা কিনা এই গতবার আমরা যেটা দেখলাম ফ্যাসিস্টের সময়, তারা এখনো কিন্তু সিলগালা, কিছু লোক কিন্তু যারা চালাক তারা তো সার্ভাইভ করবে, সারা জীবন করবে, আর যারা সিল লাগানো মার্কা মারা ছিল তারা তো পালাই গেছে, হয়তো আবার ঠিকঠাক হলে চলেও আসতে পারে, কারণ তাদের লোকজন এখনো আছে। ওই সিন্ডিকেট এতই বড় সিন্ডিকেট যে মানে কখনো ভাঙবে না। এখানে জামাত সরকারও আসে সাপোজ, তারা এত সুন্দর সিন্ডিকেট, এত একটা তাদের ইয়েটা এত মানে বন্ডটা এত ভালো, তারা সুন্দর করে মিশে যাবে, এবং তারা হয়তো রাষ্ট্রের কাছে অনেক স্বীকৃত, হয়তো ভালো। এই জন্য আমি রিয়াজুল হজুর কাছে আসতে চাই যে এই যে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি বা যার কথা বলছি, এবং এক ধরনের বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থার বা সংস্কারের কথা বলছি, তো এই নতুন বাংলাদেশে আপনার ভবিষ্যৎ আসলে একজন ফিল্ম কি বলবো যে মানে ডিরেক্টর হিসেবে আপনার পরবর্তী পরিকল্পনা কি আপনার সামনে? আসলে ওই যে আমি বললাম যে রাষ্ট্রীয় কাঠামোটা সাংস্কৃতিক জায়গাটায় যদি অ্যাটেনশন না দেয়, তাহলে আসলে অনেক ভালো কিছু করে শিল্প বিপ্লব ঘটানোটা খুব মুশকিল। তো আর যারা আমাদের একদম জুলাই আন্দোলনে প্রত্যক্ষভাবে বিরোধিতা করেছে, যাদের বিভিন্ন এখন পর্যন্ত টেলিভিশন পত্রিকার নিউজে তাদের দেখা যায়, অথবা তাদের নামে মামলাও হয়েছে বেশ অনেকের নামে, তারপরেও তারা দাপটের সাথে বেড়াচ্ছে এবং আমাদের কোণঠাসা করে ফেলতেছে নানান ভাবে, সেটা সংগঠনের নির্বাচন থেকে শুরু করে একটা কাজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ, তো এই জায়গাগুলি থেকে মুক্ত হতে সময় লাগবে। এটা আসলে রাষ্ট্রপ্রধানদের যারা দায়িত্বে আছেন তাদের আসলে এদিকে অ্যাটেনশন দেওয়া উচিত। জি। আর ভাইয়া আমরা শিল্পীরা হচ্ছে সম্পদ, দেশের সম্পদ, এদেরকে আসলে ব্ল্যাক লিস্ট করে আসলে দাবায় রাখাটা উচিত না। জি নিশ্চয়ই। আমরা একদমই আর আমাদের হাতে সময় নেই, আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে ধন্যবাদ এত কষ্ট করে আসার জন্য, বিশেষ করে আপনাকে, আপনি টাঙ্গাইল থেকে কষ্ট করে, এই জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমিও অনেক থ্যাংক ইউ আপনাদের সবাইকে, আমি খুবই গ্রেটফুল যে এরকম একটা অনুষ্ঠানে আমি আসতে পেরেছি। নিশ্চয়ই। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটি। আমাদের আজকের আয়োজন এখানে শেষ হচ্ছে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।